আসসালামু আলাইকুম। এনএএনটিভি রাতের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাহিন উদ্দিন আল আপন। শুরুতে সংবাদ শিরোনাম। আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করল রেল শ্রমিকরা। স্বাভাবিক ট্রেন ডি8 শীর্ষ সম্মেলনে যাচ্ছেন ডক্টর ইউনূস। বিডিআর হত্যাকাণ্ড ৫ কার্যদিবসে তদন্ত কমিটি গঠন হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক বাতিলে পঞ্চদশ সংশোধনী অবৈধ। ফিরে এলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা। দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল। বিতর্কিত হিজাব সংক্রান্ত আইন স্থগিত করল ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের। বাংলাদেশে পাচারকৃত টাকা ফেরতের পক্ষে মত দিলেন ব্রিটিশ এমপি রূপা। বাইডেন একটা মূর্খ বললেন ট্রাম্প। সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। কর্তৃপক্ষের আশ্বাসে রাজধানীর কাউরান বাজারের এফডিসি রেল ক্রসিং থেকে অবরোধ প্রত্যাহার করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকালে বকেয়া বেতনের দাবিতে এফডিসি রেল ক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা। ফলে বেলা 11:15 থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি জান্নাত। আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করল রেল শ্রমিকরা। স্বাভাবিক ট্রেন চলাচল। রেলপথে আজকের ৩ ঘন্টা দীর্ঘ অবরোধের পর অবশেষে আন্দোলনকারী অস্থায়ী গেটকিপার ও ওয়েম্যানরা রেলপথ ছেড়ে দিয়েছেন। তাদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন তারা। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, যদি আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে তাদের বেতন পরিশোধ না করা হয় তবে ২২ ডিসেম্বর ফের রেলপথ অবরোধ করবেন তারা। আজ দুপুর ১:১টার দিকে রেলপথ ছেড়ে দেন তারা, যার ফলে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়। সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এফডিসি রেলগেটে তারা অবরোধ শুরু করেন, যা ঢাকার পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। অবরোধকারী গেটকিপার সাব্বির হোসেন জানান, রেলওয়ের ঢাকা বিভাগীয় ম্যানেজার এসেছিলেন এবং তাদের আশ্বস্ত করেছেন যে তাদের বেতন বাবদ অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ এসেছে। বেতন পরিশোধের জন্য আইবাসে ইনপুট দেওয়ার কাজ বাকি আছে, যা একদিনের মধ্যে সম্পন্ন হবে। তারা জানান, বৃহস্পতিবারের মধ্যে বেতন না হলে আগামী রোববার ফের আন্দোলন করবেন তারা। রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, বরাদ্দের অভাব এবং আইবাস সিস্টেমে জটিলতার কারণে বেতন পরিশোধে দেরি হয়েছে। তবে তারা নিশ্চিত করেছেন যে আগামী ২ দিনের মধ্যে বেতন পরিশোধ করা হবে। ডেস্ক রিপোর্ট, এনএএনটিভি। আগামী ১৯ ডিসেম্বর মিশরের কায়রোতে ১১তম ডি8 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ১৮ ডিসেম্বর ভোরে প্রধান উপদেষ্টার কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন তার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। আগামী ১৯ ডিসেম্বর মিশরের কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া ১১তম ডি8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। বুধবার ভোরে তিনি কায়রোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছে তার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর। ডি8 শীর্ষ সম্মেলনের ফাঁকে ডাক্তার ইউনূসের কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি চলছে। ১৮ ডিসেম্বর ডি8 কমিশনের ৪৮তম বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২১তম অধিবেশন শেষে ১৯ ডিসেম্বর শুরু হবে বহুল প্রতীক্ষিত ১১তম শীর্ষ সম্মেলন। এতে সদস্য দেশগুলোর নেতারা একত্রিত হয়ে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির রূপরেখা তৈরি করবেন। এই সম্মেলনে অংশগ্রহণ করবেন বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের নেতারা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। উপদেষ্টা আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। উপদেষ্টা আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে সোচ্চার ছিলাম এবং এখনও রয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত ডক্টর নাসিম আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে এই সংশোধনী আংশিক বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সাংবিধানিক গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। মঙ্গলবার 17 ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি জান্নাত। তত্ত্বাবধায়ক বাতিলের পঞ্চদশ সংশোধনী অবৈধ। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার 17 ডিসেম্বর দুপুর 12টার দিকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয় নিয়ে রিটের শুনানি শেষে রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। এর আগে 4 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রিটের শুনানি শেষ হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল ও শাহরিয়ার কবির। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী বিল পাশ হয় এবং রাষ্ট্রপতি 2011 সালের 3 জুলাই তাতে অনুমোদন দেন। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পূর্ণবহাল এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। এ সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্টজন। গত 19 আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না জানতে চাওয়া হয় রুলে। পরে এই রুল সমর্থন করে সহায়তাকারী হিসেবে যুক্ত হন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণফোরাম প্রমুখ। এছাড়া মোহাম্মদ মোফাজ্জল হোসেন নামে এক মুক্তিযোদ্ধাও রিট করেন। ডেস্ক রিপোর্ট, NEN টিভি। দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান বাতিল করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট ফেরার পক্ষে রায় ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল সংক্রান্ত 7 এর ক ও খ অনুচ্ছেদ ও বাতিল করা হয়েছে। মঙ্গলবার 17 ডিসেম্বর দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে রায় দেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। এক যুগ আগে আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল তার কিছু অংশ বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ে আওয়ামী লীগ যে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিধান করেছিল তা আর বহাল থাকছে না। বাতিল হওয়া বিধানের পরিবর্তে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহাল হলো। এক রিট মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। 2011 সালে সংবিধানে আনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলাপের পাশাপাশি অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়। আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিনের নির্বাচন বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয়। মঙ্গলবার রায়ের দিন রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন।
রিটকারী বদিউল আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ডাক্তার শরীফ ভুইয়া। বিএনপির পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান সিদ্দিকী। ইরানের হিজাব বিষয়ক বিতর্কিত একটি আইন স্থগিত করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। আইনটি গত শুক্রবার থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল, হাতের বাহু এবং পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিল। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। ইরানের হিজাব বিষয়ক বিতর্কিত একটি আইন স্থগিত করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। আইনটি গত শুক্রবার থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল, হাতের বাহু ও পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিল। দেশটির অধিকার কর্মীরা এর তীব্র সমালোচনা করেছিলেন। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনটিকে অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করেছেন। ফলে আইনটি পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া গেছে। 2022 সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনীর মৃত্যুর ঘটনার পর থেকে দেশটিতে হিজাব ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে। পোশাক বিধি না মানার অভিযোগে তখন তাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের কাছে আটক এবং নির্যাতনের পর তিনি কোমায় চলে যান, যার জের ধরে ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সরকারের কঠোর নিয়ন্ত্রণে হতাশ। মধ্য ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছেন ইয়েমেনের হুতিরা এবং নিজেদের হামলাকে সফল বলেও দাবি করেছেন তারা। তবে ইসরায়েলে বলেছেন তাদের সীমান্তে ঢোকার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল সোমবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় জানিয়েছেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিরি জান্নাত। ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। সোমবার 16 ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সোমবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ফিলিস্তিন 2। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছেন হুতিরা। গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য এই ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। এদিকে হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছেন, ইয়েমেন ভূখণ্ড থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় ঢোকার আগে ভূপাতিত করা হয়েছে। দেশটির এক মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল, কারণ তা ঠেকাতে গিয়ে ক্ষেপণাস্ত্রের টুকরো টুকরো অংশ পড়ার সংখ্যা ছিল। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র সতর্কতা ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিব জুড়ে জারি করা হয়েছিল। হুতিরা নিজেদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সফলতার সঙ্গে লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছে। ডেস্ক রিপোর্ট, NAN TV। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রূপা হককে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তার মতামত ব্যক্ত করেন। রূপা হক বলেন, তিনি এই বিষয়ে তেমন বিস্তারিত জানেন না, তবে তার স্পষ্ট মতামত হলো যারা বাংলাদেশ থেকে অর্থ পাচারের সাথে জড়িত তাদের এই অর্থ ফেরত দেওয়া উচিত। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রূপা হককে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তার মতামত ব্যক্ত করেন। রূপা হক বলেন, তিনি এই বিষয়ে তেমন বিস্তারিত জানেন না, তবে তার স্পষ্ট মতামত হলো যারা বাংলাদেশ থেকে অর্থ পাচারের সাথে জড়িত তাদের এই অর্থ ফেরত দেওয়া উচিত। তিনি আরো বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ যে পাচারকৃত অর্থ যেন বাংলাদেশে ফেরত আসে এবং দেশের উন্নয়নে ব্যবহার হয়। যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের জবাবদিহির আওতায় আনা উচিত। উল্লেখ্য, বাংলাদেশ থেকে অর্থ পাচারের বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং এটি দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এমপি রূপা হককে এই মন্তব্য দেশের অর্থ পাচার রোধ এবং অর্থ ফেরতের প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরের হামলার অনুমতি দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে মূর্খ বললেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এই সিদ্ধান্তকে ভুল এবং বোকামি বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ার জন্য মূর্খ বলে আক্রমণ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এই সিদ্ধান্তকে ভুল এবং বোকামি বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ট্রাম্প তার বক্তব্যে বলেন, আমি মনে করি না রাশিয়ার 200 মাইলের মধ্যে
ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়া উচিত ছিল। এটি একটি ভুল সিদ্ধান্ত। বাইডেন প্রশাসন এখানে সম্পূর্ণ ভুল পথে চলেছে। তিনি আরো বলেন, রাশিয়ার হামলা করার জন্য মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়াটা ছিল এক ধরনের বোকামি। বাইডেন এই সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে অন্যভাবে বিষয়টি সমাধান করতে পারতেন। আমি দায়িত্ব নেবার পর আমি এই ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিব। অন্যদিকে বাইডেন এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের পর, যেখানে উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে 15,000 সেনা মোতায়েন করেছিল। বাইডেনের অনুমতি দেওয়ার ফলে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে সক্ষম হয়। ট্রাম্প তার বক্তব্যে আরো বলেন, এই দীর্ঘ যুদ্ধের দ্রুত সমাপ্তি চাই আমি। আমার কাছে যুদ্ধ বন্ধের জন্য একটি কার্যকর পরিকল্পনা রয়েছে, তবে এখন যদি আমি সেটা প্রকাশ করি তবে তা সফল নাও হতে পারে। এদিকে বিশ্বের নজর এখন এই সিদ্ধান্তের পরবর্তী প্রভাব নিয়ে। বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেখছিলেন NNTVর রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।